খবরের বড় বড় শিরোনামের বাইরে গিয়ে যদি আমরা ভারতীয় গণতন্ত্রের আসল চেহারাটা বুঝতে চাই তাহলে আমাদের একদম মাটির কাছাকাছি যেতে হবে। চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের গভীরে গিয়ে একটি ডেটা ভিত্তিক বিশ্লেষণ করি। আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দলকে জেতানো বা হারানো নয়, বরং তথ্যের আয়নায় এটা পরিষ্কারভাবে দেখা যে সাধারণ মানুষ ঠিক কী চাইছেন আর সুশাসন কিভাবে তাদের সেই চাহিদাগুলো পূরণ করতে পারে। চলুন এই কেন্দ্রটিকে শুধু একটা রাজনৈতিক মানচিত্র হিসেবে না দেখে এখানকার সাধারণ মানুষের চোখ দিয়ে দেখি, কারণ তাদের রোজকার জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা আর তাদের সমস্যাগুলোই তো দিন শেষের সংখ্যা হয়ে ভোটের বাক্সে ধরা দেয়। বেহালা পশ্চিম দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে কলকাতার দক্ষিণ দিকে একটা বেশ ঘনবসতিপূর্ণ শহরী এলাকা। এখানকার জনসংখ্যার দিকে তাকালে দেখবেন প্রায় ৬৩% হিন্দু আর প্রায় ৩৫.৬% মুসলিম সম্প্রদায়ের বাস। শুধু তাই নয়, এখানে যেমন অনেক পুরনো বাঙালি পরিবার আছে, তেমনি কাজের খোঁজে আসা হিন্দিভাষী পরিযায়ী মানুষও আছেন। সব মিলিয়ে এখানকার সামাজিক বুননটা বেশ জটিল। আর এই মিশ্র জনসংখ্যার মানেই হলো এখানে মানুষের চাহিদা আর রাজনৈতিক আকাঙ্ক্ষাও অনেক রকমের। একবার ভাবুন তো, এখানকার বাসিন্দাদের রোজকার জীবনটা আসলে কেমন। এটা আসলে একটা লড়াই। ভাঙাচোরা পুরনো পরিকাঠামো, সারা দিন যানজটে আটকে থাকা রাস্তা, আর বর্ষা এলেই রাস্তাঘাট ভেসে যাওয়ার ভয়। এখানকার ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতেই জল জমে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে। তার উপর আছে স্থানীয়ভাবে কাজের অভাব, যুবকরা পড়াশোনা শেষ করেও ভালো চাকরি পাচ্ছে না। আর সবকিছুর দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ পরিবারের বাজেট সামলানো কঠিন হয়ে পড়েছে। এই সব সমস্যা মিলেমিশে একটা বিশাল ডেভেলপমেন্ট গ্যাপ বা উন্নয়নের ঘাটতি তৈরি করেছে, যা মানুষের মনে গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। তো মাটির এই কঠিন বাস্তব আর মানুষের মনের এই ক্ষোভ ভোটের বাক্সে ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন এবার আমরা সংখ্যাগুলোর দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি ভোটাররা ঠিক কি বলতে চাইছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৪% বেশি ভোট। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এখানকার মানুষ শুধু চুপ করে বসে থাকা দর্শক নন, তারা নিজেদের ভবিষ্যৎ করার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে চান। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে যে সম্মান আর নিজের কথা দায়িত্বের সাথে বলার অধিকার দিয়েছে, এই বিপুল অংশগ্রহণ আসলে তারই এক উদযাপন। যখন এত মানুষ ভোট দিতে এগিয়ে আসেন, তখন তারা আসলে গণতন্ত্রের প্রতি তাদের আস্থাকেই প্রতিষ্ঠা করেন। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখুন, কারণ গল্পের আসল মোড়টা কিন্তু এখানে। দেখুন, ক্ষমতাসীন দলের ভোট শেয়ার প্রায় একই জায়গায় থমকে আছে, ৪৯.৫% আশেপাশে। মানে তাদের একটা নির্দিষ্ট সমর্থনের ভিত্তি আছে। কিন্তু আসল খেলাটা দেখুন বিরোধী দলের দিকে। বিজেপির ভোট শেয়ার ২০২১ সালে ২৭.৫৬% থেকে বেড়ে ২০২৪-এ ৩৪.৪২% পৌঁছেছে। এই প্রায় ৭% বৃদ্ধি কিন্তু মোটেই সামান্য নয়। এটা পরিষ্কারভাবে একটা বার্তা দিচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া শুধু বইছেই না, বরং তা ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। তাহলে এই যে জনাদেশ বা রায়, এর গভীরে ঠিক কি কাজ করছে? চলুন এবার সেই রাজনৈতিক শক্তিগুলোর ব্যবচ্ছেদ করা যাক, যা এই নির্বাচনী ফলাফলকে তৈরি করেছে। লড়াইটা আসলে দুপক্ষের। একদিকে আছে ক্ষমতাশালী দল, যাদের শক্তিশালী সংগঠন একদম বুথ স্তর পর্যন্ত ছড়ানো, আর হাতে আছে ক্ষমতায় থাকার অনেক সুবিধা। কিন্তু তাদের বড় সমস্যা হল ভাবমূর্তি। দলের বড় নেতা দুর্নীতির অভিযোগে জেলে, যা ভোটারদের মনে একটা গভীর নেতিবাচক ছাপ ফেলেছে। অন্যদিকে বিরোধী দল ঠিক এই প্রতিষ্ঠান বিরোধী মনোভাবকেই অস্ত্র করছে। তাদের প্রার্থীর পরিচিতি আর জাতীয় নেতৃত্বের ব্র্যান্ড তাদের জন্য একটা বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে। ভোটারদের ক্ষোভের একটা মস্ত বড় কারণ হল এই কাটমানি। এই শব্দটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? খুব সহজ করে বললে, যখন একজন সাধারণ মানুষ তার ন্যায্য সরকারি সুবিধা, ধরা যাক একটা বাড়ি বা একটা চাকরি পেতে যান, তখন স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশকে যে কমিশন বা ঘুষ দিতে তিনি বাধ্য হন, সেটাই হল কাটমানি। এই ব্যবস্থাটা মানুষের আত্মসম্মানে আঘাত করে আর গোটা সিস্টেমের ওপর থেকেই তাদের বিশ্বাসটাকেই ভেঙে দেয়। কিন্তু অসন্তোষের শিকড় আরও গভীরে,
কাটমানি ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই, তার সাথে যোগ হয়েছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো বড় দুর্নীতির ঘটনা, যেখানে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ মানুষের মনে একটা নিরাপত্তাহীনতার বোধ তৈরি করেছে। আর স্থানীয় যুবকদের মধ্যে দীর্ঘস্থায়ী বেকারত্ব তাদের স্বপ্নগুলোকে ধোঁয়াশায় ঢেকে দিয়েছে। এই সব কারণগুলো একসঙ্গে মিলেমিশে প্রতিষ্ঠান বিরোধী মনোভাবকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আজকের এই যে তীব্র রাজনৈতিক লড়াই, এটা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, এর একটা ইতিহাস আছে। চলুন একটু পেছনে ফিরে তাকাই আর ঐতিহাসিক ভোটের ধরনগুলো দেখে বোঝার চেষ্টা করি কিভাবে বেহালা পশ্চিমের রাজনৈতিক সমীকরণ সময়ের সাথে সাথে বদলেছে। এই সংখ্যাগুলো আসলে একটা রাজনৈতিক পালাবদলের গল্প বলছে। 2016 সালের ছবিটা ভাবুন, লড়াইটা ছিল মূলত তৃণমূল আর বামেদের মধ্যে। বিজেপি তখন প্রায় চিত্রেই ছিল না, কিন্তু আসল বদলটা শুরু হল 2019-এর লোকসভা নির্বাচন থেকে। বিজেপি হঠাৎ করেই প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো আর বামেদের ভোট কমতে শুরু করল। আর 2021 এবং 2024-এ এসে আমরা দেখছি যে বামেদের ভোট ব্যাংক প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে, আর সে খালি জায়গাটা সরাসরি বিজেপির দখলে চলে গেছে। এর মানে হল বেহালা পশ্চিমের রাজনীতি এখন পুরোপুরি দ্বিমেরু লড়াইয়ে পরিণত হয়েছে। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটাও তো ভাবতে হবে, তাই না? চলুন এখন একটা ডেটা ভিত্তিক স্পষ্ট শাসন ও উন্নয়নের পরিকল্পনার দিকে নজর দেয়া যাক, যা মানুষের জীবনযাত্রায় সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিকল্পনাটা কিন্তু মানুষের মূল সমস্যাগুলোকে মাথায় রেখে তৈরি। প্রথমত, যানজটের সমস্যা মেটাতে স্টেশন স্কোয়ারে একটি ফুটব্রিজ ও ইন্টারচেঞ্জ তৈরি করা, যা মানুষের রোজকার যাতায়াতের মূল্যবান সময় বাঁচাবে। দ্বিতীয়ত, ভাঙা রাস্তা মেরামত করা আর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করা, যাতে বর্ষায় জল জমার কষ্ট দূর হয়। তৃতীয়ত, একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করা, যা স্থানীয় যুবকদের আজকের বাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা দিয়ে তাদের চাকরির যোগ্য করে তুলবে। আর চতুর্থত, কেন্দ্র সরকারের আবাসন এবং স্বাস্থ্য বীমার মতো প্রকল্পগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পরিকল্পনাগুলো শুধু মুখের কথা নয়, এর সম্ভাব্য প্রভাবকে সংখ্যা দিয়েও মাপা যায়। যেমন ৫,০০০-এর বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া মানে ৫,০০০ পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা। ৫,০০০ বাড়ির কাজ দ্রুত শেষ করা মানে ৫,০০০ পরিবারকে মাথার উপর একটা পাকা ছাদ দেওয়া। আর পরিকাঠামো খাতে ১০০ কোটি টাকার বিনিয়োগ মানে শুধু ভালো রাস্তা নয়, এর সাথে আরও অনেক অর্থনৈতিক কার্যকলাপও জুড়ে থাকে। এগুলো নিছক প্রতিশ্রুতি নয়, এগুলো পরিমাপযোগ্য ফলাফল। এই ধরনের ডেটাভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে গেলে শুধু রাস্তায় নেমে রাজনৈতিক সমাবেশ করলে চলবে না, এর জন্য একটা চারমুখী কৌশল দরকার। প্রথমত, দুর্নীতির বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে স্থিতিশীলতা আনতে হবে। তৃতীয়ত, ডেটার ব্যবহার করে উদ্ভাবনী সমাধান খুঁজতে হবে। এবং চতুর্থত, নারী ও দুর্বল সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো এত সব ডেটা আর বিশ্লেষণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? বেহালা পশ্চিমের ভোটারদের সামনে আসল বিকল্পটা ঠিক কি, আর ভারতীয় গণতন্ত্রের জন্য এর বৃহত্তর তাৎপর্যই বা কি? পুরো ডেটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, লড়াইটা আসলে একটা পুরনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার ব্যবস্থার সাথে পরিমাপযোগ্য ডেটাভিত্তিক শাসনের ক্রমবর্ধমান চাহিদার। আর এই পারফরমেন্সের যুগে তথ্যের সুরক্ষা আর মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাটা খুব জরুরি। মানুষ চায় তাদের দেওয়া তথ্যের সঠিক ব্যবহার হোক, এবং তা যেন তাদের সম্মতি নিয়েই হয়। এই স্বচ্ছতাই তো নতুন যুগের সুশাসনের ভিত্তি। ভোটারদের মূলত বেছে নিতে হবে তারা কি পুরনো পৃষ্ঠপোষকতার রাজনীতি চান, নাকি নতুন ডেটাভিত্তিক শাসনের প্রতিশ্রুতি। তাহলে শেষ প্রশ্নটা হল, সুশাসনের ডেটা কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতার এই পুরনো ব্যবস্থাকে অতিক্রম করতে পারবে? এই প্রশ্নটা শুধু বেহালা পশ্চিমের জন্য নয়, এটা গোটা ভারতের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন।